দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা। এরই মধ্যে আপনারা জানেন আলোচনায় এসেছে উপদেষ্টাদের নিয়ে অনেক ধরনের বিতর্ক তৈরি হচ্ছে। কোন উপদেষ্টা বা প্রশাসনের কারা আসলে এবারের নির্বাচনে বাধা হয়ে উঠতে পারে? আর বিতর্কিত বলা হচ্ছে অনেকে তারা আসলে কারা? এরই মধ্যে আরপিও সংশোধনের অনেকগুলো খবর এসেছে। তাহলে দলীয় বা জোটের আ ক্ষেত্রে ক্যাম্পেইনে এবারে নির্বাচনের ক্যাম্পেইনে কেমনভাবে আলাদা হবে বা বদলে যাচ্ছে নির্বাচনের আগের চেহারা? কেমন হবে সেই বদলে যাওয়া নির্বাচনের ধরন? এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। আমন্ত্রণ জানিয়েছি লেখক ও বিশ্লেষক আলতাফ পারভেজকে। এসব নিয়ে প্রথম আলোর আজকের বার্তা কক্ষে স্বাগত জানাচ্ছি আমি শামসুজ্জোহা। যাচ্ছি আজকের অতিথির কাছে লেখক ও বিশ্লেষক আলতাফ পারভেজ, আপনাকে স্বাগত। আ আমি যেটি প্রথমে বলছিলাম যে ২ উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয়েছিল বা হয়েছে। এছাড়াও আরো বেশ কিছু উপদেষ্টার বিষয়ে আলোচনায় এসেছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই এ বিষয়ে চেষ্টা করেও মানে সাংবাদিকরা যখন কথা বলেছেন তাদের সাথে আ যোগাযোগ করা যায়নি এবং আপনি জানেন এই ২ জনের একজন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং আরেকজন মাহফুজ আলম। তো আসিফ মাহমুদ গত ১৪ই আগস্ট সাংবাদিকদের জানিয়েছিলেন যে নির্বাচনের তফসিল ঘোষণার আগে তিনি পদত্যাগ করবেন। তাতে ধরে নেয়া যায় যে তিনি নির্বাচন করবেন। এই বিষয়গুলো স্পষ্ট না করা আসলে সমস্যা তৈরি করছে কিনা পুরো আ উপদেষ্টা পরিষদকে? আসলে জুলাই সনদ একটা পর্যায়ে এই অধ্যায়টা তো শেষ হচ্ছে। এখন আমরা আশা করছি বা সবাই প্রত্যাশা করছি নির্বাচনী অধ্যায় শুরু হবে। কিন্তু নির্বাচন হওয়ার কথা ফেব্রুয়ারিতে, জি। নির্বাচনের শিডিউল ঘোষণা করার কথা ডিসেম্বরে। তো এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই মাঝের সময়টায় এগুলো নিয়ে বিতর্ক চলবে। এটা আসলে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী প্রক্রিয়ার উপর নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে, নিজেদের দাবি দেওয়া তুলে ধরছে এবং সরকারকে প্রভাবিত করার চেষ্টা। তবে যেমন বিএনপি বলেছে যে এই সরকার যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো কাজ করে। তার পরদিনই আবার জামাত বলেছে এই সরকারের কয়েকজন উপদেষ্টা ষড়যন্ত্র করছে একটা বিশেষ দলের হয়ে। এনসিপি বলেছে এই সরকারের কয়েকজন উপদেষ্টার সাথে বিশেষ দলের লিয়াজও আছে। আবার বিএনপি নিজেও অন্তত পত্রিকার ভাষ্য অনুযায়ী ২ জন উপদেষ্টার অপসারণ চাইছে। তার মানে এই উপদেষ্টা পরিষদ নিয়ে সব দলেরই এক ধরনের আপত্তি, অসন্তোষ আছে। আমরা বিএনপি তো দেখতে এর আগে পাচ্ছি লিখিতভাবে ৩ জনের ব্যাপারে জানিয়েছিল। এবং এখন দেখার দরকার যে মাননীয় প্রধান উপদেষ্টা এই দাবি দেওয়া নিয়ে কি করেন। ওনার উপদেষ্টা পরিষদ থেকে কাউকে বাদ দেন কিনা, কাউকে অন্তর্ভুক্ত করেন কিনা। কিন্তু এই পুরো আলোচনায় যে জিনিসটা অনুপস্থিত আমি মনে করি, সেটা হলো জনগণের দিক থেকে চাওয়াটা কি এই উপদেষ্টা পরিষদ নিয়ে। জনগণের দিক থেকে একটা উদ্বেগের ব্যাপার যে এই উপদেষ্টা পরিষদ আদৌ একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, আন্তর্জাতিকভাবে স্বীকৃত অবাধ নির্বাচন করতে সক্ষম কিনা। আসলে জনগণের মাঝে একটা শঙ্কা আছে। এই শঙ্কার উৎস হলো এই উপদেষ্টা পরিষদ গত ১ বছর যেভাবে দেশ পরিচালনা করেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে সামাল দিয়েছে, তা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলে আসলে জনগণের দিক থেকেও কিছু বলার আছে এই সময় উপদেষ্টা পরিষদকে নিয়ে। সেটা হলো এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন প্রয়োজন। সুষ্ঠু নির্বাচন। এখন যে সময় দাঁড়িয়ে আমরা এই কথা বলছেন আপনি, সে এখন থেকে ৪ মাস পরে নির্বাচন। এখন কি আসলে তাদের যে সমস্যাগুলো চিহ্নিত হয়েছে, সেই সমস্যাগুলো সমাধানের নাকি নির্বাচন করার জন্য পুনর্গঠন প্রয়োজন? এখন একদম নির্বাচন করার জন্য প্রয়োজন। কিন্তু এখানেও একটা উদ্বেগের ব্যাপার। আমরা দেখছি সরকার জনপ্রিয়তামুখী আচরণ করছে। মানে এখন যা সময় তাতে রুটিন ওয়ার্ক গুলো করাই হলো এই সরকারের কাজ। কিন্তু সরকারের উপদেষ্টারা দাবিও সেটাই উঠেছে। না, পারফর্মারের মতো আচরণ করছেন। তারা প্রায় দিনই নিজেদের নানা কাজকে আওয়ামী লীগের সরকারের সাথে তুলনা করছেন। এই ধরনের তুলনা অন্তর্বর্তীকালীন সরকারের আসলে প্রয়োজন না। এটা করবে মনে করেন আগামীতে একটা নির্বাচিত সরকার আসলে তারা তাদের কাজকে বিগত দিনের আওয়ামী লীগ সরকারের সাথে তুলনা করবে। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অতীতের সরকার কোনো রেফারেন্স পয়েন্ট নয়। কিন্তু সরকারের উপদেষ্টারা রুটিন ওয়ার্কের অতিরিক্ত এই অনেকগুলো কাজে সংযুক্ত আছেন মানে মনে হয়। বিষয়টা কি এভাবে আপনি যেটা বললেন সেটা কি এরকম যে দলীয় সরকারের যে আচরণ সেই রকমটা খানিকটা হ্যাঁ, এবং তারা জনপ্রিয়তামুখী। তারা একটু পপুলিস্ট আচরণ করছেন বা এমন পদক্ষেপ নিতে চান যেটা একটা দলীয় সরকার করে দীর্ঘমেয়াদী ফলাফলের জন্য।
আমরা আলোচনাটা যেখান থেকে শুরু করেছিলাম সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কুমিল্লায় একটা বড় অঙ্কের মানে সহযোগিতা করা, মানে বরাদ্দ দেয়া, এবং তার আরেকটি জায়গা যেখানে হাসান এনসিপির আরেক নেতা হাসনাত আবদুল্লাহর এলাকাতেও বড় বরাদ্দ দেয়া, এ সমস্ত নিয়ে অনেক ধরনের সমালোচনা এসেছে যে পরবর্তীতে নির্বাচনের সময় এই এলাকা থেকে ভোটে যেতে সহজ হবে, এই আলোচনাগুলো এসেছে। আর কিছু কিছু বিষয় তো আছে যে এই অতিমাত্রা বরাদ্দ একটা বড় ঘটনা। তাছাড়া এয়ারপোর্টে পিস্তল নিয়ে কেলেঙ্কারি বা ব্যক্তিগত বিএনপির আরেকজন নেতার সাথে ঢাকা দক্ষিণের মেয়র নিয়ে পদে বসানো বা না বসানো নিয়ে যে ঝামেলাটা বিএনপির সঙ্গে, সেগুলো সবকিছু বিবেচনায় আসলে মানে আপনার মনে হয় কিনা যে এখন এটাই সঠিক সময় যে তার সরে দাঁড়ানো যদি নির্বাচন করে? আসলে এই সরকারের মধ্যে দুজন ছাত্র উপদেষ্টা আছেন, এখন তিনজন ছিলেন, এখন দুজন আছেন। যদিও এনসিপি বলেছে একবার যে আমাদের কোনো দলীয় প্রতিনিধি ক্যাবিনেটে নেই, কিন্তু জনসমাজে তো একটা পাবলিক পারসেপশন হলো ছাত্র উপদেষ্টা দুজন আসলে এনসিপির অভিভাবক, এনসিপির পরামর্শক। এটা একটা জনসমাজে একটা ইমেজ আছে, বিশ্বাস আছে, এবং এই বিশ্বাসের ঊর্ধ্বে উঠতে হলে এই সরকারকে আসলে প্রধান উপদেষ্টারই ওই দুই উপদেষ্টাকে বলা উচিত যে তোমাদের সিদ্ধান্ত দ্রুত নাও। আমরা পত্রিকার ভাষ্য অনুযায়ী পড়েছি যে সেপ্টেম্বরে তাদের চলে যেতে বলা হয়েছিল, কিন্তু তারা যাননি। এটা খুব বিস্ময়কর আর কি, যে প্রধান উপদেষ্টা বলার পরেও তারা আবার ভিন্ন মত পোষণ করেছেন। কিন্তু এই সরকারের বিশ্বাসযোগ্যতার স্বার্থে এবং এনসিপির প্রতিও জনসমর্থনের স্বার্থে এই দুই উপদেষ্টার তাদের বর্তমান অবস্থান থেকে সরে আসা ঠিক হবে আর কি। কারণ না হলে মানুষ ভাববে যে এনসিপি দুজন প্রতিনিধি ক্যাবিনেটে আছেন, এই ক্যাবিনেট নিরপেক্ষ নির্বাচন করছে না। আপনি একটা বিষয় বলেছেন, সেটা হচ্ছে পাবলিক পারসেপশন, মানে জনগণের একটা ধারণা। শুধুই কি ধারণা কিনা, তা নাকি আপনার আরেকটা জিনিস মনে হয় যে আরেকজন যিনি উপদেষ্টা ছিলেন, তথ্য উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম, তিনি পরবর্তীতে এনসিপির গঠন করলেন এবং তিনি একেবারে 25 ফেব্রুয়ারি পদত্যাগ করলেন এবং 28-29 মানে ফেব্রুয়ারি শেষ দিনে এসে দল গঠন করলেন, খুবই কাছাকাছি সময়। তো এরকম খুবই কাছাকাছি সময় তারা সিদ্ধান্ত নেওয়াটা আসলে ভালো, নাকি আগে থেকে করলে ভালো হয়? এবং রাজনৈতিক বা অন্যান্য দিকে তারা আগে সহকর্মী ছিলেন, বিভিন্ন সময়ে আন্দোলনেরও সহযোগী ছিলেন। সেক্ষেত্রে আসলে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের মতো একটা জিনিস যে বিশ্লেষকরা যখন বিশ্লেষণ করেন এই বিষয়গুলোকে সামনে আনলে অনেকটা প্রমাণ না, কিন্তু না, কিন্তু প্রমাণের মতোই মনে হয়। আমি তো বললাম জনগণে যে পারসেপশন আছে এটা অনেক বিশ্বাসযোগ্য বলেই তো আছে। তাহলে এবং যেহেতু ছাত্র উপদেষ্টারা এবং এনসিপির নেতৃত্ব একই টিমে কাজ করেছেন, একই সাথে আন্দোলন করেছেন, একই সাথে উপদেষ্টা হয়েছেন, কিন্তু একজন পদত্যাগ করে এসে দলের দায়িত্ব নিয়েছেন, অন্য দুজন উপদেষ্টা আছেন। এইটা ওনারা যেভাবেই বলুক জনগণের মন থেকে তো অতীত মুছে দেওয়া যাবে না। ফলে জনগণের স্বার্থেই, যেখানে নির্বাচন মানে জনগণের দিক থেকে আস্থা অর্জন করা, সরকারকে এই আস্থা অর্জন করতেই হবে। দু একজনের জন্য যদি সরকার আস্থাহীনতায় ভোগে, সেটা সমগ্র নির্বাচনী প্রক্রিয়ার জন্য একটা খারাপ নজির হয়ে থাকবে। এবং আমি মনে করি বিএনপি এটা তো পূর্ণ চাপ প্রয়োগ করবে এবং বিএনপি এটা নিয়ে সোচ্চার হবে। মাহফুজ আলম মাঝে মাঝে ফেসবুক স্ট্যাটাস দিয়ে তার বিভিন্ন বিষয়ে মতামত দেন। তিনি জামাতকে সমালোচনা করেছেন, বিএনপিরও কোনো ক্ষেত্রে একটি দল হিসেবে বলেছেন যে একটি বিশেষ দল, এভাবে আক্রমণ করেছেন, কিন্তু কখনো এনসিপির সমালোচনা করেননি। এটিও এক ধরনের পারসেপশন তৈরিতে সহযোগিতা করে কিনা। বিশেষ করে আমি 28শে সেপ্টেম্বর একটা অনিশ্চয়তার প্রসঙ্গ তিনি এনেছিলেন যে 2 মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে, অর্থাৎ মাহফুজ আলম বলছেন তিনি নিজে অনিশ্চয়তার মধ্যে আছেন এবং কখন যেন নেমে যায়, আমি কখন নামবো আমি নিজেও জানি না, এই ধরনের একটা কথা বলেছিল। এই বিষয়গুলোকে আসলে একটা টেনশন নাকি এটা অনিশ্চয়তাটা আসলেই উনি ফিল করেছেন, এটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করেন এগুলোকে নির্বাচনের সময়টাকে ধরে? আসলে আমি একটু বৃহত্তর দিকে দৃষ্টি আকর্ষণ করব যে দুজন ছাত্র উপদেষ্টা এবং এনসিপি, এই যে প্রাক্তন যে পুরো টিমটা এখন যেটা এনসিপি নামে কাজ করছে, তারা তাদের রাজনৈতিক আচার আচরণ ঘড়ির পেন্ডুলামের মতো দেখি। পুরোনো দিনের যে দেয়াল ঘড়ি থাকতো, একবার এইদিকে একবার এইদিকে যায়, মাঝে থামে না। দেখুন, এক সময় আমরা দেখেছি যখন গণ আন্দোলন হয়েছে এবং গণ আন্দোলনের পরেও এনসিপির সাথে জামাত ইসলাম সহ ছাত্র শিবির সহ তাদের ঘনিষ্ঠতাই ছিল, এটা একটা স্বীকৃত ঘটনা। আবার এখন দেখছি এনসিপির প্রধান শিবিরের বিরুদ্ধে বক্তব্য রাখছেন। কিছুদিন আগে মাহফুজ আলমও বক্তব্য রেখেছেন নানা ফর্মে, মওদুদি পন্থীদের বিরুদ্ধে উনি লিখেছেন।
তো ফলে এবং আমি এখনো মনে করি যে এনসিপি আবার যে জামাতের পক্ষাবলম্বন করবে না এমন কোনো নিশ্চয়তা কিন্তু দেওয়া যায় না। ফলে আপনি যেভাবে সিরিয়াসলি, সেরকম কোনো সম্ভাবনা দেখেন? আমি দেখি, কারণ এনসিপি তো বরাবরই পেন্ডুলামের মতো বিভিন্ন দিকে কথা বলছে, আচরণ করছে, এবং কিছুদিন আগেও যে জামাত এখন যে 6 দলীয় একটা আন্দোলন করছে, এটা কিন্তু এনসিপিরও থাকার কথা ছিল, মানে ওইভাবেই পত্রপত্রিকা এসেছিল, এনসিপি পরে সরে এসেছে। ফলে আগামীতেও যে তারা আবার কাছাকাছি আসবে না এরকম বলা যায় না, আমি অন্তত ধারণা করি কাছাকাছি আসতে পারে। এটার কারণ কি, সোর্সটা কোথায় এনসিপির ভিতরে এই টানাপোড়েনের? সেটা হলো এই দলের একটা জিনিস নেই যেটা যে কোনো দলের থাকে, সেটা হলো ঘোষণাপত্র। একটা রাজনৈতিক দল গড়ে উঠছে, কাজ করছে, কিন্তু তার সুনির্দিষ্ট ঘোষণাপত্র নেই। এনসিপি যেটাকে ঘোষণাপত্র বলে সেটা হলো শহীদ মিনারে ঘোষিত 24 দফা কর্মসূচি, ইশতেহার। কিন্তু ইশতেহার বা একটা কর্মসূচি এক জিনিস, আর একটা হলো একটা দলের আইডিওলজিক্যাল একটা ম্যানিফেস্টো থাকে, সেটা যে পৃথিবীর সব দেশেই যে কোনো রাজনৈতিক দলের থাকে, আমাদের এখানেও আছে, কিন্তু এনসিপির এটা নেই। এনসিপির ভিতরে বিভিন্ন আদর্শের মানুষ আছে, ফলে এনসিপি এখনো ঘোষণাপত্র তৈরি করতে পারেনি বলে আমি ধারণা করছি। মানে ডানপন্থী বা বামপন্থী এই জিনিসটা চিহ্নিত করার ক্ষেত্রে যে বিষয়গুলো কাজ করে সেটা নিজেদের ফলে তারা তাদের যে কোনো অবস্থান নিতে অনেক সময় তাৎক্ষণিক স্বার্থ দ্বারা চালিত হয়ে তারা কোনো অবস্থান নিয়ে থাকে। এনসিপি এখন হয়তো জামাত শিবিরের বিরুদ্ধে বলেছে, কিছুদিন পরে তার দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারে। এবং দেখুন, জুলাই বিষয়ে তারা উচ্চকিত ছিল, কিন্তু তারা জুলাই সনদে স্বাক্ষর করেনি। আমি ধারণা করি তারা একসময় আবার জুলাই সনদে স্বাক্ষর করবে। আপনি জানেন যে বিএনপির পক্ষ থেকে এরকম একটি মন্তব্য করা হয়েছে। সালাউদ্দিন আহমেদ যেটি বলেছেন যে একটি দল এখন, উনি আসলে এনসিপির কথা নাম উল্লেখ করেনি, তিনি বলেছেন একটি দল, তাতে অনুমান করে নেওয়া যায় এনসিপি কে উনি বোঝাচ্ছেন একটি দল সিগনেচার করার জন্য এখন পথ খুঁজছেন। না, আমি বলবো সিগনেচার তাদের করাই উচিত, কারণ জুলাই আন্দোলনে তাদের নেতৃস্থানীয় ভূমিকা ছিল। তারা সবকিছুতে সন্তুষ্ট হবে না, অন্যরাও সন্তুষ্ট হয়নি, কিন্তু জিনিসটা এগিয়েছে খানিকটা, সেখানে তাদের স্বাক্ষর করাই উচিত হবে। জুলাই সনদ সন্তোষজনক নয়, আমি পরে এটা জানতে চাইলে বলবো, কিন্তু যতটুকু হয়েছে ততটুকু এনসিপির তো স্বাক্ষর করাই স্বাভাবিক ছিল। এনসিপি যে অভিযোগটা নিয়ে আসছে যে এই জুলাই সনদটি বাস্তবায়নের যে প্রক্রিয়া সেইটা তাদের কাছে স্পষ্ট করতে হবে। অবশ্যই সেই দাবিটা অন্য দলগুলোকে সাথে নিয়ে উত্থাপন করলে ভালো হতো। মানে একা তারা নিজেদেরকে আড়াল করে বা নিজেদেরকে বিচ্ছিন্ন করে যখন তুলেছে, সেই দাবিটাও দুর্বল হয়েছে, তাতে অন্যদের জন্য স্বাক্ষর করাটা বিব্রতকর হয়েছে। এবং আবার এনসিপি যখন স্বাক্ষর করবে সেটাও তার জন্য কিছুটা বিব্রতকরই হবে, যে কারণ এখনই তো বিএনপি বলল আইনি ভিত্তির কথা তারা বলেছে, আপনি এটা কোনো ব্যাখ্যা আছে কিনা আপনার কাছে? হ্যাঁ, অবশ্যই, আসলে জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকতে হবে। এখন প্রশ্ন হলো সেটা কি? যতটুকু এগিয়েছে সেটা হলো সব দল মোটামুটি একমত হয়েছে যে গণভোটের মাধ্যমেই সে আইনি ভিত্তিটা তৈরি হবে। গণভোটের মাধ্যমে যে জনগণের যৌথ সাধারণ ইচ্ছার প্রকাশ ঘটবে, এর চেয়ে তো বড় আর আইনি ভিত্তি হতে পারে না। ক্ষেত্রে বিএনপি যেটি বলেছে যে আপনার নির্বাচনের দিনে, গণভোট কোন দিন হবে সেটা একটা বিতর্কের বিষয়, কিন্তু এই জুলাই সনদের ভিত্তিটা গণভোটের মাধ্যমেই তৈরি হতে হবে। এটা অন্তত সবগুলো রাজনৈতিক দল মোটামুটি এই বিষয়ে একমত হয়েছে। আমি বলবো যে এনসিপিরও এই বিষয়ে দ্বিমত হওয়ার কোনো অবকাশ নেই। ওকে, এবারে আসি যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেটি হচ্ছে যে পদত্যাগ করা বা অন্তর্বর্তী সরকারের মধ্যে যে বিতর্ক তৈরি হয়েছে পদত্যাগ করা নিয়ে, বা কারা আসলে বিতর্কিত, এই সমস্ত নিয়ে নানা রকম কথা হচ্ছে। আমি 3টি বিষয় উল্লেখ করি। একটা হচ্ছে ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করবেন কিনা, তার নির্বাচন করবেন কিনা এই বিষয়টি, এবং তারা এনসিপির সঙ্গে করবেন কিনা নির্বাচন যদি করে, এই বিষয়গুলো এখনই পরিষ্কার করা উচিত বলে আপনি মনে করেন কিনা একটি। আর এসব বিষয়ে স্পষ্ট বক্তব্য পাওয়া না গেলে সেটি আমাদের যে পরের নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের বা নির্বাচন কমিশনের যে মুভমেন্ট, এখন তো নির্বাচনমুখী, এটাকে কিছুটা ক্ষতিগ্রস্ত করবে কিনা বা করছে কিনা। ছাত্র দুজন উপদেষ্টা এতদিন একটা সরকারে থাকার পরেও তো আমি বলবো নির্বাচন করা নৈতিকভাবে ঠিক হবে না, এবং যদি তাদের নিয়ে বিতর্ক উঠে তাহলে তাদের অন্তর্বর্তীকালীন সরকার থেকে বের হওয়া উচিত, এবং আসলে এটা বের হওয়া অনেক আগে উচিত ছিল। তারা যদি নির্বাচন করতে চান বা নির্বাচন না করেও কোনো রাজনৈতিক দলের সাথে কাজ করতে চান, তাদের তো অন্তর্বর্তীকালীন সরকার থেকে অনেক আগেই বেরিয়ে যাওয়া উচিত ছিল। আমি বলবো ওনারা যদি রাজনীতি করতে চান সেক্ষেত্রে যথেষ্ট ভুল হয়ে গেছে ওনাদের জন্য,
যদি রাজনীতি করতে চান। নির্বাচন তো দূরের কথা, রাজনীতি করতে চাইলেও ভুল হয়ে গেছে। কারণ এই সরকার তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা অনেকটা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের মতো। মানুষ আশা করেছে এই সরকার দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে কাজ করবে। ওনারা যদি এখন পদত্যাগ করে এসে এনসিপির সাথে কাজ করেন বা এনসিপির সঙ্গে নির্বাচন করেন, তাহলে তো সেই পারসেপশনেই স্বীকৃতি দেওয়া হলো যে যারা বলেছে যে এনসিপি একটা কিংস পার্টি, যে এটা সরকারের ফেভার পেয়ে এই পার্টি তৈরি হয়েছে বা ফেভার পাচ্ছে। ওনারা ছাত্র উপদেষ্টারা এখন বেরিয়ে এসে এই দলের সাথে যুক্ত হওয়া মানেই ওইটাকে আরো এস্টাবলিশ করা, ওইটা এস্টাবলিশ করা। এটি বলছেন আপনি। আমি এবারে আসি যে এনসিপি আবার একটা কথা বলেছে যে পার্টির প্রতিনিধি হওয়া, এটা তো আসলে সব দলের কাছ থেকে নাম নিয়েই এই অন্তর্বর্তীকালীন এই কমিটিটা মানে পরিষদটা গঠন করা হয়েছিল, সরকার এটা তাদের দাবি। যদি এটা সত্য হয় তাহলে তাদের এটা বলা উচিত যে কোন দলের কোন সদস্যকে এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে। আমার জানা মতে বিএনপি বা অন্য কোনো দলের সদস্যদের অন্তর্বর্তীকালীন সরকারে না, বিএনপি নেই। কিন্তু আমি একটা প্রশ্ন আনতে চাই আফম খালিদ হোসেনের ব্যাপারে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় একজন ব্যক্তি এবং তিনি শিক্ষা উপদেষ্টা পদে আছেন। একই সাথে হেফাজতেরও, যদিও হেফাজত ইসলাম কোনো দলীয় সংগঠন না, হেফাজত ইসলাম দলীয় সংগঠন না হলেও রাজনৈতিক সংগঠন তো বটে, রাইট। এবং সেই ক্ষেত্রে তারও তাহলে পদত্যাগ করা। এখন তার বিষয়ে আসলে মানে এই মতামতটা, আমার কথা হলো যে কোনো দলের সাথে যুক্ত কারো নির্বাচনকালীন সরকারের মধ্যে থাকা উচিত নয়, সঙ্গত নয়। এটা নির্বাচনকে বিতর্কিত করবে, সরকারের ভূমিকাও বিতর্কিত করবে এবং ওই দলের প্রতি জন্য ক্ষতিকর হবে। মানুষ ধরে নিবে ওই দলের প্রতি সরকারের আনুকূল্য রয়েছে। ওকে, তাহলে আপনার এই বক্তব্যটা হচ্ছে রাজনীতি করা বা কোনো দলের সাথে সম্পৃক্ততার বিষয়। আমি এবারে আসি এবং কি নির্বাচন করার ব্যাপারে। আচ্ছা, নির্বাচন করার ব্যাপারে। ওকে, এবারে আসতে চাই, এবারের যে নির্বাচন সামনে আসছে সেই নির্বাচনটা পরিচালনা করার জন্য, সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবার আগে যে মন্ত্রণালয়ের নাম আসে সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কারণ নির্বাচনের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি, তার ব্যাপারে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে আলাপ না আসলেও তিনি পুলিশকে এতদিনের মধ্যে 14-15 মাসে তিনি এই দায়িত্ব পালন করছেন। তাতে যা তার যে প্যাটার্নটা পাওয়া গেছে তাতে অনেকে আস্থা রাখতে পারেন না। আমার এই অনুষ্ঠানে অনেকে এসে অনাস্থা জানিয়েছেন বা জানান। আপনি সেটা মনে করেন কিন্তু ভ্যালিড কিনা? আমি আসলে যেটা দেখি, আপনি বারবার নির্বাচনের কথা বলছেন, জি, কাগজেও লেখা হচ্ছে, বিভিন্ন টকশোতে আলাপ হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো আমরা যতটুকু খবর পাই সেটা হলো নির্বাচন নিয়ে মানে কারিগরি দিক থেকে স্ট্রাকচারাল ভাবে, কাঠামোগতভাবে কোনো প্রস্তুতি নেই। মানে দেখুন, একটা জাতীয় নির্বাচন, এটা তো ডাকসু চাকসু নির্বাচন নয়, জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনে সমস্ত বেসামরিক প্রশাসন যুক্ত থাকে, সামরিক আমলাতন্ত্রও যুক্ত থাকে, সামরিক বাহিনী যুক্ত থাকে, পুলিশ বাহিনী যুক্ত থাকে, আনসার বাহিনী যুক্ত থাকে। আমাদের যে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা রয়েছেন তারা প্রিজাইডিং অফিসার হন, পোলিং অফিসার হন, মানে পুরো রাষ্ট্রীয় কাঠামোকে মোবিলাইজ করার ব্যাপার। সেইটা একটা বড় আয়োজন কিন্তু। এবং এবার দীর্ঘ 1.5 দশক পরে একটা নির্বাচন হচ্ছে, দেশ বিদেশের মানুষের প্রত্যাশা বিপুল, পাহাড় সম প্রত্যাশা। এরকম অবস্থায় প্রশাসনকে ঢেলে সাজানোর ব্যাপার আছে। ফলে প্রশাসনকে যুক্ত করা, ঢেলে সাজানো, এগুলার জন্য যে উদ্যোগ, যে কর্মকাণ্ড, যে মুভমেন্ট থাকার কথা দেশে কিন্তু সেটা নেই এখন। কিন্তু নির্বাচন নিয়ে সবাই কথা বলছে, নির্বাচন হবে বলছে, কিন্তু আমি ভেবে পাই না যে কি দেখে মানুষ আশাবাদী হচ্ছে। তার প্রধান উপদেষ্টা নিজে বলেছেন যে ফেব্রুয়ারি। এটাই আমি বলছি, সবাই বলছেন, কিন্তু বলার পাশাপাশি যে প্রস্তুতি, কারিগরি কাজটা বা কাঠামোগত কাজটা, সেটা কিন্তু উপস্থিত নেই। এই প্রস্তুতিটা কি সরকারের দিক থেকে, না দলগুলো কিন্তু দেশের বিভিন্ন জায়গায়? এটা অবশ্যই সরকারের দিক থেকে প্রস্তুতি। দলগুলো তো, সরকার উদ্যোগ নিবে, দলগুলো পেছনে পেছনে হাঁটবে, তারা প্রস্তুত হবে। আরেকটি আলোচনা এসেছে, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন কেয়ারটেকার চরিত্রে নিয়ে। আর আপনি যেটি বলেছেন যে সরকার এটি থাকলেও কেয়ারটেকার চরিত্রে যেমন রুটিন ওয়ার্ক করবে, অন্য কোনো নির্বাচনমুখী থাকবে সেটি। কিন্তু তার সাথে দাবিটা এরকম যে কোনো কোনো উপদেষ্টার আমরা মানে সরিয়ে দেওয়ার বিষয়ে বিএনপির যে দাবি সেটা নিয়ে কথা বলেছি, বিতর্কিত বা কারা না থাকা উচিত নৈতিকভাবে, আপনি সেটা বললেন। আমার প্রশ্নটা হচ্ছে দায়িত্ব পুনর্বন্টনের ক্ষেত্রে নির্বাচন কেন্দ্রিক এই 3-4 মাসের জন্য এটারও প্রয়োজন দেখেন কিনা? আমি বলবো যে আমরা যদি একটা সুষ্ঠু বা দৃষ্টান্ত স্থাপনকারী অবাধ নির্বাচন করতে চাই, অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই, তাহলে এই উপদেষ্টা পরিষদের মানে আমূল পুনর্গঠন প্রয়োজন। এটা আমার ব্যক্তিগত একটা অভিমত। কারণ গত 1-1.5 বছরে এই উপদেষ্টা পরিষদ সামাজিক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের পারফরমেন্স ভালো নয়।
এবং নির্বাচনকালে যে ধরনের অশান্তি সংঘাত হবে সাধারণত এই ধরনের আমাদের মতো দেশগুলোর নির্বাচনে যেটা হয়, সেরকম ক্ষেত্রে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমাদের পুলিশ বাহিনী এখনো অনেকটা বিধ্বস্ত মানসিকভাবে এবং আমি বলবো শারীরিকভাবেও। আমাদের সশস্ত্র বাহিনীতে একটা সংকট যাচ্ছে নানা ধরনের, এবং আমাদের সিভিল প্রশাসনে একটা অস্থিরতা ছিল কিছুদিন আগে, একে পুনর্গঠন করার পুনর্বিন্যস্ত করার ব্যাপার আছে। এইগুলোর পাশাপাশি অবশ্যই উপদেষ্টা পরিষদেরও একটা পুনর্গঠন পুনর্বিন্যাসের প্রয়োজন আছে। এখানে যদি নতুন উপদেষ্টাদের নিতে হয় দক্ষ, সফল, অভিজ্ঞ, নির্বাচনকালীন যাদের অভিজ্ঞতা আছে সেরকম নেওয়ার ব্যাপার আছে আমি মনে করি। এবং আমি জানি না রাজনীতিবিদরা সেগুলা আলাপ করছেন বলছেন কিনা, কিন্তু সেরকম পুনর্গঠনের প্রয়োজন আছে উপদেষ্টা পরিষদ। অনেকেই মানে নানাভাবে দাবির কথা বলছেন। আরেকটি প্রশ্ন আসছে, সে শুধু উপদেষ্টা পরিষদের পরিবর্তন করলে বা পুনর্গঠন করলে বা নতুন নিলে হবে কিনা? কারণ একটি নির্বাচন পরিচালনা করতে গেলে, জাতীয় নির্বাচন আপনি বলেছেন এটি আসলে বিশাল পরিসর, এখানে 10 লাখ জনবল প্রয়োজন হয় বা তার বেশি, এর কম না অন্তত বলা হচ্ছে। বিএনপি বলছে নির্বাচনে বিতর্কিত কোনো কর্মকর্তা যেন অংশগ্রহণ না করে। আবার জামায়াত ইসলাম এখানে বলছে যে এই মুহূর্তে যত কর্মকর্তা আছেন যারা দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তার 70 থেকে 80% বিএনপির। এখন এই যে পাল্টাপাল্টি অভিযোগ, তাহলে একটা বড় প্রশ্ন এসে যায় কিনা যে 10 লাখ জনবল দরকার হবে, তাদেরকে আসলে কে চিহ্নিত করবে যে কারা? আসলে রাজনৈতিক দলগুলো পাল্টাপাল্টি কথা বলবে, কারণ তারা তাদের স্বার্থের জায়গা থেকে এটা বলবে, কিন্তু সরকারের উচিত হবে নির্মমভাবে এই প্রশাসনকে ঢেলে সাজানো। দেখুন আমি একটা উদাহরণ দিই আপনাকে, দুটো উদাহরণ দিতে চাই। আমাদের আগে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেই নির্বাচনগুলো ভালো হয়েছে 90 এর পরে, সেগুলা 90 দিনের ভিতর হয়েছে। হ্যাঁ, 3 মাসের মধ্যে। 3 মাস। 1 2 নাম্বার, সরকার গঠিত হওয়ার সাথে সাথে সরকার যে কাজটা করেছে, শাহাবুদ্দিন সাহেবের সরকার এবং বিচারপতি হাবিবুর রহমানের সরকার, উভয়ই প্রথম সপ্তাহে বা সর্বোচ্চ 15 দিনের ভিতর সমগ্র প্রশাসন থেকে বিতর্কিত মানুষদের সরিয়ে যারা দক্ষ অভিজ্ঞ তাদের নিয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় বসিয়েছিল। রাজনৈতিক দলগুলো কি বলেছে কি করেছে তারা একটু এদিকে চিন্তা করেননি। ফলে বর্তমান সরকারেরও এইটাই হলো করণ। আমাদের দেশে তো সুষ্ঠু নির্বাচনের নজির আছে, নেই যে একদম তা নয়। সেই অভিজ্ঞতাগুলোর আলোকে প্রশাসনকে ঢেলে সাজানো দরকার আছে, এবং আমাদের প্রশাসনেও ভালো মানুষের অভাব নেই, কিন্তু তাদেরকে ঠিক জায়গায় প্লেস করাটা হলো গুরুত্বপূর্ণ। আমার প্রশ্নটা এখানে যে মানে ভালো মানুষ বলতে আসলে কারা, এবং তারা আসলে এই যে দলীয় আনুগত্য যাদের ভেতরে আছে আর কি, সেইটা চিহ্নিত করাটা প্রথমত দুটো বিষয়। এক হলো আমাকে তো নির্বাচনটা উঠিয়ে আনতে হবে সুষ্ঠুভাবে, ফলে একটা দক্ষতার ব্যাপার, এবং তাদের অতীত রেকর্ড ভালো, এটা সরকারি দপ্তরে এগুলা রেকর্ড রাখার সিস্টেম আছে, সরকারের হাতে নানা ধরনের এজেন্সি আছে, এজেন্সি দিয়ে অল্প দিনের ভিতর সমস্ত কর্মকর্তাদের সম্পর্কে রিপোর্ট প্রণয়ন করা যায়। সেরকম কর্মকর্তাদের প্রয়োজনীয় জায়গাগুলোয় স্থাপন করা। আরেকটা ব্যাপার আমি বলতে চাই, সরকার যদি নিজে নিরপেক্ষ থাকে, এই বার্তাটা যদি দেওয়া হয়, তাহলে প্রশাসন অনেকখানি নিরপেক্ষ হয়ে যায়। আপনি যখন দেখবেন আপনার ঊর্ধ্বতন একদম সঠিক, তাহলে আপনি ব্যাঠিক হওয়ার সুযোগ নেবেন না, নিতে পারবেন না, সাহসী হবেন না। এখানে কি আসলে সমস্যা আছে বলে মনে হয় সেক্ষেত্রে? না, আমি দক্ষতার কথাটা বলবো। আমি পক্ষপাতিত্বের চেয়েও আমি বলবো যে দক্ষতার ক্ষেত্রে বার্তা দিতে হবে যে সরকার দক্ষ, সেই বার্তার ক্ষেত্রে ঘাটতি আপনি পান। ঘাটতি আছে আপনি বলছেন। ওকে, নির্বাচন কমিশনের? না, নির্বাচন কমিশন এখনো কাজ করেনি, কোনো একটা, এমনকি একটা উপনির্বাচনও হয়নি। আমি নির্বাচন কমিশন এই সরকারের আমলে গঠিত হচ্ছে, আমি নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চাই। আর দেখুন, নির্বাচন কমিশনের কে কাজ করতে হয় সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের উপর, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের উপর এবং সামরিক আমলাতন্ত্রের অন্যান্য অঙ্গের উপর কাজ করে। মানে এরা তো আসলে থাকে, যদিও নির্বাচনকালে নির্বাচন কমিশনের অধীনে চলে যায়, কিন্তু তারা আসলে সরকারের অধীনেই থাকে। ফলে সরকারকে এখানে একটা সিদ্ধান্ত সূচক বার্তা দিতে হবে। বুঝতে পারছি। আমি একটু আজকে যে বিষয়টি খসড়া অনুমোদন হয়েছে আরপিও সংশোধনের, অর্থাৎ গণপ্রতিনিধিত্ব আদেশ, তার একটি বিষয় উল্লেখ করতে চাই। সেটি হচ্ছে জোটের প্রার্থী হওয়ার ক্ষেত্রে আমাদের অতীত অভিজ্ঞতা হচ্ছে কয়েকটি দল মিলে যদি ধরে নিই বিএনপি নেতৃত্বে যদি কোনো দল হয়, মানে জোট হয়, সেই জোটের অনেকেই অন্যান্য দলের প্রার্থীরাও ধানের শীষে নির্বাচন করতো। তো এই যে চলটা, সেটা এবার আরপিও সংশোধন করে ভেঙে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে যে জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে তার নিজের দলের যে প্রতীক
সেই প্রতীকে। এটি আসলে জনপ্রিয়তাকে, বড় দলের জনপ্রিয়তাটাকে নিরুৎসাহিত করা হয়েছে কিনা? হ্যাঁ, হয়েছে। কিন্তু এটার একটা ব্যাপারে আমি অবশ্য বিস্তারিত জানি না, যে যেই দলের নিবন্ধন নেই, যাদের মার্কা নেই, তাকে সে যদি কোনো জোটভুক্ত হয় তাহলে তার ক্ষেত্রে কি হবে? আচ্ছা, এটা আমি জানি না, এটা নিয়ে কি সিদ্ধান্ত আছে। তবে এটা কিন্তু এক অর্থে পজিটিভ, আমি ইতিবাচকভাবে দেখতে চাই। এতে আমাদের দেশে দ্বিদলীয় ব্যবস্থা বা ২-৩টি দলের যে আধিপত্য, তার বাইরে এসে অন্য দলগুলো বিকশিত হওয়ার একটা সম্ভাবনা, অন্য মার্কাগুলো পরিচিত হওয়ার। আমাদের দেশে ২-৩টি প্রতীকের দাপট, সেই দাপটের বাইরে অন্য প্রতীকগুলো মানুষের চেনা জানা দরকার আছে। কিন্তু এতে এই আইনটার ফলে আপনার কাছে মনে হয় কিনা যে ছোট দলগুলো মানে অন্য যে জোট করার যে প্রবণতা, ওই যে মার্কার সুবিধাটা নেয়া, সেক্ষেত্রে তারা নিরুৎসাহিত হবে কিনা? না, এটার যে প্রতিক্রিয়া, একটা বড় ধরনের প্রতিক্রিয়া হবে নির্বাচনের পরে। সেটা হলো পার্লামেন্টে যখন ভোটাভুটি হবে, মনে করেন আপনি ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেছেন, তখন বিএনপির প্রস্তাবের প্রতি আনুকূল্য দেখানো আপনার একটা দায় থাকবে। কিন্তু এখন বিএনপির সঙ্গে নির্বাচন করার পরেও আপনি যদি নিজস্ব মার্কা নিয়ে নির্বাচন করে থাকেন, আপনি ভিন্ন মত প্রকাশের সুযোগ পাবেন। এটা আমার মতে হয় পার্লামেন্টারি সংস্কৃতিতে আমাদের একটা বড় ধরনের পরিবর্তন আনবে। কিন্তু ওই জোটের প্রতি বা ওই দলের প্রতি তাদের একটা চক্ষু লজ্জা বা কোনো চক্ষু লজ্জার চেয়ে এখানে আইনি দিকটা গুরুত্বপূর্ণ। আমি বলবো ওই আইনি দিক থেকে মানে বড় দলগুলোর প্রতি এই আইন কম ফেভার করেছে। সেক্ষেত্রে আপনার মনে হয় কিনা যে আসলে তাহলে জোট করতে যাবে কেন? না, জোট তো একটা বাস্তবতা। বড় দলগুলো জোট করতে চাইবে, ছোটরাও জোটভুক্ত হতে চাইবে। কিন্তু ছোটদের একটা আকাঙ্ক্ষা থাকে, একটা টানাপোড়েন থাকে যে আমি কি নিজের মার্কা নিয়ে করতে পারবো, করলে কি জিতবো, নাকি বড় দলের মার্কাই নেব। সেই জায়গা থেকে নির্বাচন কমিশন জিনিসটা ফয়সালা করে দিয়েছে। আমি এটাকে ইতিবাচকভাবেই দেখব। ওকে। এই গণপ্রতিনিধিত্ব আদেশের আরেকটি সংশোধনীতে বলা হচ্ছে যে মামলায় পলাতক আসামি যারা, তারা জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এটি আসিফ নজরুল ঘোষণা করছিলেন, তখন বিভিন্ন সাংবাদিক তাকে প্রশ্ন করেছেন যে পলাতক ব্যক্তিরা নির্বাচন করতে পারবেন না। এই যে শব্দটা, পলাতক কারা? পলাতক বলতে কাদের বোঝানো হচ্ছে? তিনি তখন ব্যাখ্যা দিয়েছেন যে আদালত যখন পলাতক ঘোষণা করেন কাউকে, পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে, আসতে বলা হয়েছে আদালতে, কিন্তু আসেনি, এইরকমদেরকে পলাতক হিসেবে বিবেচনা, এখানে মানে এটা কি চূড়ান্তভাবে তো গৃহীত হয়নি, এখনো খসড়া হিসেবে, তবে উপদেষ্টা পরিষদে আজকে অনুমোদন দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এটি যদি হয় এবং হয়ে যাবে অনুমান করা হচ্ছে, এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, এই যে পলাতক এই সময়ে, নির্বাচনের সময়ে, এক হচ্ছে আওয়ামী লীগকে এই সময়ে ঠিক নিষিদ্ধ না, কার্যক্রম নিষিদ্ধ রাখা হয়েছে এবং তারপরে এটি করা হলো, তার মধ্যে দিয়ে মানে এই দলটিকে মানে টার্গেট করে এই আইনটি আসলো কিনা? সেটা হতে পারে, তবে যদি যিনি পলাতক তাহলে ওনার নির্বাচনে আসারও তো যৌক্তিকতা থাকে না। তাহলে জনগণের সামনে উনি আসলেন না, উনি কিভাবে জনরায় চাইতে পারেন? আমি এই আইনের একটা যৌক্তিকতা খুঁজে পাই যে যিনি ব্যক্তি হিসাবে আদালতে এসে হাজিরা দিচ্ছেন না ওনার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে, উনি জনগণের সামনে এসে নির্বাচন চাইবেন, ওনার বক্তব্য দিবেন, তারও তো নিশ্চয়তা নেই। সেক্ষেত্রে ওনাকে নির্বাচনের বাইরে থাকারই ব্যাপার। ফলে আমি আইনটা যৌক্তিক আমি মনে করি। কিন্তু এই আইন থাকার ফলে যদি কোনো মানে ভুল মামলায় কেউ মানে হয়ে যায়, টার্গেট হন কোনো গোষ্ঠীর, তাহলে তার ক্ষেত্রে সুযোগটা দূরে চলে যাচ্ছে কিনা? হ্যাঁ, আপনি বলতে পারেন যে এই আইনের অপব্যবহারের হয়তো সুযোগ আছে কিনা, থাকতে পারে। আইনটা আমি অবশ্য আজকে এখনো বিস্তারিত দেখিনি, তবে পলাতক ব্যক্তির নির্বাচনী প্রক্রিয়া থেকে বাইরে রাখার একটা বাস্তবতা আছে, কিন্তু এই আইনের হয়তো রাজনৈতিক প্রতিহিংসাবশত এই আইন ব্যবহারেরও হয়তো সুযোগ আছে। আমরা শেষের দিকে আরেকটি বিষয় আসছে, সেটি হচ্ছে আপনি নিরাপত্তা নিয়ে আমরা কথা বলেছি নির্বাচনের, যে আপনি বলেছেন যে পুলিশ বা অন্যান্য বাহিনীর অনেক অংশগ্রহণ প্রয়োজন হয়। এবারে এই অনুমোদিত খসড়ায় বলা হচ্ছে যে আইন প্রয়োগকারী সংস্থা দায়িত্ব পালন করবে, কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার যে সংজ্ঞা, সেখানে এভাবে বলা হয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীকেও এই আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে যুক্ত করা হয়েছে এবারে। এর ফলে সশস্ত্র বাহিনীর সদস্যরা পুলিশের মতো ভোট কেন্দ্রে গিয়ে দায়িত্ব পালন করতে পারবেন। তো ৩ বাহিনীকে নির্বাচনী দায়িত্ব দিতে আলাদা কোনো আদেশের প্রয়োজন হবে না। এটিকে আপনি মানে ইতিবাচক মনে করছেন কিনা? আমি ইতিবাচক মনে করি। দেখুন, আমাদের দেশের যে অবস্থা এবং নির্বাচন নিয়ে যে শঙ্কা এবং অতীত যে অভিজ্ঞতা, আমাদের এখানে নির্বাচনের প্রতিটি কেন্দ্রে
সাধারণত 3-4 জন পুলিশ দেওয়া হয়, আর 17-18 জন আনসার দেওয়া হয়। আর সেনাবাহিনীর সদস্যরা মাঝে মাঝে এসে টহল দিয়ে যান তাদের স্বল্পতার কারণে। এটা ছিল অতীত অভিজ্ঞতা আর কি। এটা যথেষ্ট নয়। আমাদের এখানে সুষ্ঠু নির্বাচনের জন্য সশস্ত্র বাহিনীর আরো বেশি সদস্যের উপস্থিতি প্রয়োজন এবং তাদের আরো বেশি অন্তর্ভুক্ত করা প্রয়োজন নির্বাচনী প্রক্রিয়ার সাথে। এই আইনে মনে হচ্ছে সেটার সুযোগ ঘটেছে। আমি এটাকেও আমি পজিটিভ মনে করি, ইতিবাচক মনে করি। এটা প্রয়োজন এবং নির্বাচনকালে সশস্ত্র বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানো উচিত আমি বলব। আচ্ছা, আমরা একেবারে শেষ প্রশ্ন। আজকে জাতীয় পার্টির একটি বক্তব্য এসেছে, জিএম কাদেরী সরাসরি বক্তব্য রেখেছেন। তিনি দেশের সবচেয়ে বেশি আইন শৃঙ্খলা খারাপ অবস্থায় আছে এখন এই মুহূর্তে, যেটা বাংলাদেশে কখনো তিনি দেখেননি। একই সাথে তিনি এটিও বলেছেন যে নিরপেক্ষ নির্বাচন যদি না হয় তাহলে মানে নির্বাচনের আগে বা পরে এই সময়গুলোতে দেশে গৃহযুদ্ধ লেগে যেতে পারে। এরকম খুবই কড়া মন্তব্য করেছেন। আপনি তার এই মন্তব্যটা না, নিরপেক্ষ নির্বাচন তো প্রয়োজন। এটা উনি বলুক আর যেই বলুক, নিরপেক্ষ নির্বাচন না হলে, মানে যদি এবার সুষ্ঠু একটা নির্বাচন না হয়, গৃহযুদ্ধ আমি বলবো না, গৃহযুদ্ধ খুব অতি ব্যবহৃত একটি টার্ম, কিন্তু বাংলাদেশের ভবিষ্যতের জন্য এটা খুব খারাপ হবে এবং এখানে আসলে অনেক নৈরাজ্য দেখা দিবে আমি বলবো। এবং আমি তো একটা বন্য বিকল্প হতে পারে নিরপেক্ষ নির্বাচন না হওয়া, যে আমরা যে কেউ ওই ধরনের বিকল্প চাই না। মানে এটা ভাবারই আসলে সুযোগ না। কিন্তু অনেক সময় তো বাংলাদেশে একটা ব্যাপার আছে, নির্বাচন যেমনই হোক হেরে গেলে তখন বলা হয় যেটা নিরপেক্ষ হয়নি। না, সেটা হয়নি, কিন্তু আসলে জনগণের ভিতরে একটা পারসেপশন তৈরি হয় নির্বাচন নিরপেক্ষ হয়েছে না হয়নি। ফলে জনগণের ওই পারসেপশনটা গুরুত্বপূর্ণ। কেউ কি বললো তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো জনগণ ভোট কেন্দ্রে কি দেখলো, সেই যে মতামত দিল সেটা রেজাল্টে প্রতিফলিত হলো কিনা, নির্বাচনী ব্যবস্থাটা কেমন, এগুলো জনগণ ভালোই নজর রাখে। এবং আমি বলবো বাংলাদেশের জনগণের এই ক্ষেত্রে ভালোই আগ্রহ আছে, তাদের পর্যবেক্ষণ সঠিক হয়। অনেক ধন্যবাদ আলতাফ পারভেজ আজকে আমাদের সাথে যোগ দিয়ে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে লেখক ও বিশ্লেষক আলতাফ পারভেজের কাছ থেকে এই সময়ের রাজনীতি, বিশেষ করে উপদেষ্টাদের নিয়ে যে বিতর্ক উঠেছে সেটি এবং নির্বাচন পূর্ববর্তী সময়ের নানা দিক নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। রাজনীতি কেমন আরো বিশ্লেষণ শুনতে জানতে আমাদের সঙ্গে থাকুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত। প্রথম আলোর এই আয়োজন বার্তাকক্ষ দেখুন আমাদের সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং prothomalo.com-এ। আজ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।